আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে আমি পার্থিতিবা বিষয়ে কিছু প্রশ্ন করব আপনাকে। আশা করছি আমরা কিছুটা ধারণা পাবো। যেমন আমাদের কাছে যখন একটা ইটালিয়ান ক্লায়েন্ট একটা ব্যবসা শুরু করে অথবা তিনি একটা বিজনেস লাইসেন্স ওপেন করবে, যখন পার্থিতিবা ওপেন করবে, এক্ষেত্রে অনেকটা সাবধানতা অবলম্বন করে যে অনেক কিছু বিষয় বিবেচনা করেই তিনি সিদ্ধান্তটা নেয়। কিন্তু আমাদের বাঙালিদের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি যে এই পার্থিতিবা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই। যেমন বলা যেতে পারে যে আমাদের প্রেমনেসটা রিনিউ করতে হবে, কাজ নেই। তো শুধুমাত্র এই ছোট একটা ইস্যুকে কেন্দ্র করে আমরা একটা পার্থিতিবা ওপেন করে ফেলি। কিন্তু আমরা আসলে মানে চিন্তা করি না যে আমরা পার্থিতিবা ওপেন ঠিকই করছি। এই মেইনটেন্যান্সটা বিষয় নিয়ে আমাদের কোনো ধারণা নেই। তো আমরা জাস্ট এগিয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে আসলে এই জিনিসটা কতটা নিরাপদ আপনি মনে করেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ১ম কথা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিক যে আমরা সাহস করে খুলে ফেলি। কোনো ভয় নাই। ইতালিয়ানরা ভয় পায়। আসলে কি ভয় জায়গাটা আসে ২ জায়গা থেকে। একটা হচ্ছে আমি জানি ওইখানে সাপ আছে। তো আমি কিন্তু ভয় পাবো। আর আমি জানিই না সাপের উপর পাড়া দিয়ে আমি চলে যাবো কিন্তু। সো আসলে বাঙালিরা জানি না যে ওখানে একটা সাপ আছে। ওকে? তো বাঙালিদের প্রবলেম হচ্ছে বাঙালিদের প্রশ্নতে স্ট্রেঞ্জ প্রশ্ন করা হয়। ভাই পেরমিস রিনিউ করব তাই প্রার্থিতাই বা খুলতে চাই। তা আমি তখনই তাদেরকে থামিয়ে দিয়ে বলি কথাটা উল্টো হবে। আমি একটা রুটি-রুজির ব্যবস্থা করব এবং এই রুটি-রুজি থেকে যে ইনকামটা হবে তার মাধ্যমে আমি একটা আমার এখানে থেকে যাওয়ার যে পেরমেসোটাকে আমি রিনিউ করতে চাই। ওকে? তো আসলে ইতালিয়ান যখন তোমার কাছে আসছে বা আমার কাছে আসছে অথবা অন্য দেশের কোনো শিক্ষিত অথবা সচেতন মানুষ যখন তোমার কাছে আমার কাছে আসছে, তাদের কাছে ১ম এ কথা হচ্ছে সরকারের দায় কতটুকু জি। আমার কাছ থেকে? ওকে? এটা খুবই ইম্পোর্টেন্ট জায়গা। সরকারের দায় কি? আসলে সরকারের দায় না। দায়টা হচ্ছে আমার জন্য। কারণ আমি ইতালিতে যদি এ আমার পুরো জীবনটা কাটিয়ে যাই, তাহলে কিন্তু শেষে এসে আমি ইতালির সরকারের কাছে কি চাইবো? পেনশন। যদিও বাঙালিরা আমরা ইনক্লুডিং মি আমরা এই টাকাটাই জমিয়ে দেশে গিয়ে বাড়ি করে ফেলছি জি। এবং পেনশনটা ওখান থেকে আসবে বলে আশা করছি। কিন্তু ইতালিয়ান সরকারের সাথে আমরা এরকম কোনো প্রস্তাবনায় যাইনি যে, "ভাইজান আপনার কাছ থেকে আমি পেনশন চাই না।" সো আমার জন্য বা আমাদের বাংলাদেশীদের জন্য পেনশন স্কিমটা উঠিয়ে নেন আপনি। ওকে? সো আমরা তখন ইজি থাকতে পারতাম। কিন্তু আমরা তা করছি না। এটা আমরা মনে, মনে ভাবছি, সে অনুযায়ী কাজ করছি। এবং আল্টিমেটলি ইমস আমার পেছনে লেগে গেছে। লেগে আছে। জি। ওকে? যেমন এরকম যদি হয়, তুমি যদি দেখো একজন ব্যবসায়ী যে কিনা scritta una persona iscritta alla Camera di Commercio, তার মানে কি? Naturalmente lui è stato iscritto anche all'INPS। আল-লিমসা, তার মানে কি? contributi minimi যে জায়গাটা ৳৪,০০০। তা জাহাজের। দিনে তুমি যদি হিসেব করো মিনিমাম ৳১২, ৳১৩, ৳১৪ একটা ব্যাপার চলে আসছে। সরকার তোমার কাছে রেগুলার চাচ্ছে ১২, ১৩, ১৪ হোয়াটএভার। বছর শেষে ৪,০০০ সামথিং তুমি দিচ্ছ না, আমি দিচ্ছি না। পরের বছর sanzione interessi, পরের বছর আরো বাড়ছে, 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 বাড়ছে। বছর ৫ এক শেষে এখন যেটা হচ্ছে, আগে তো বছর ১০ এক পরে গিয়ে অনেকে টের পেত না। এটা লাকিলি আলহামদুলিল্লাহ তাদের জন্য। বাট আমরা আনফরচুনেটলি আমাদের জন্য সেটা হচ্ছে না। আমরা বছর ৫ এক গেলেই টের পেয়ে যাই যে অনেক বড় একটা কি চলে আসছে, এখন জমে গেছে আমাদের নানুর অ্যামাউন্ট দিকে। হয়ে গেছে, বাসায় চিঠি চলে আসছে, মাথা নষ্ট। এখন তো আমি সরকারকে বলতে চাচ্ছিলাম যে, "ভাই, আমি তো এটা থাকবো না।" কিন্তু এতে কি হবে? না। Devi mantenere la legge. Allora tu sei adesso un debitorio, diventato già e sta aumentando la sanzione e gli interessi. তো এই জায়গাটা ইতালিয়ানরা আগে থেকে হিসেব করে। আমি ইমসকে দিয়ে বছর শেষে ট্যাক্স দিয়ে altri varie spese comunali, regionali, no, জি। দিয়ে আমি কি টিকতে পারবো? এই জায়গার চিন্তা থেকে আসলে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এতটা মানে ডিফিকাল্টতা তারা ফেস করে। এক্সাক্টলি। কারণ ব্যবসা তো সহজ জিনিস না। তুমি খুললা আর তুমি নিশ্চিত ইনকাম করবা কিভাবে বুঝলা এটা? হ্যাঁ, রাইট? সো ওরা ওই ক্যালকুলেশন করে বলেই ওদের হাত পা কাঁপে। আর কাপে। আমাদের তো কোনো ভয়ই নেই। কারণ আমরা জানিই না আসলে আল্লাহ ফিনে আমি কোথায় যাবো? আমি রিসেন্ট একটা এক্সাম্পল দিই আমাদের অফিসের। একটা দিচ্ছি এরকম অনেক এক্সাম্পল দেওয়া পসিবল যে কোনো একটা ভাইয়ের €৮০,০০০ ওহ মাই গড! ৮০,০০০। €৮০,০০০ অলরেডি già pignorato, ওকে? অনেক বড় একটা অ্যামাউন্ট, ৳৮০,০০০। এক্সাক্টলি। তো সে কিন্তু থেমে গেল। তার conto থেমে গেল। থেমে গেল। তো সুতরাং সে তার জীবনটাই থেমে গেল।
অথচ কিন্তু সে জীবন শেষ করতে চায়নি এখনো। ওকে না? এখন তাকে কি করতে হবে? একটা অল্টারনেটিভ রাস্তা খুঁজতে হবে। লাইক তার সন্তান বা তার স্ত্রীর নামে আবার আত্মীয়তা শুরু করা, তাকে থামিয়ে দেয়া, না? জি, তো ব্যাপারটা একটু বোঝা দরকার আমাদের। এরকম একটা এক্সাম্পল বলছি, বাট এরকম হাজারটা এক্সাম্পল আছে। আচ্ছা। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, তাদের মধ্যেই অনেক মানুষ ঠিক সেম প্রবলেমটা ফেস করছেন আমরা জানি। বাট এজন্য আমরা যদি শুধুমাত্র আমাদের লাভের কথা ভাবি যে প্রার্থী বা খুলতে আসবেন, খুললে কিছু টাকা হবে আমাদের, তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ওই সততা নিয়ে কথা বলছি। প্রার্থী বা খোলার আগে একজন অভিজ্ঞ লোকের কাছে, এটা বাঙালি হোক, ইতালিয়ান হোক, আপনি যার উপর আস্থা রাখেন, তার কাছে যান এবং সুন্দর করে বুঝে নেন বিষয়টা যে আসলে এটা আপনার জন্য একটা ফাঁদ নাকি মুক্তি। এই আশা করি আমরা ব্যাপারটা মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারব। জি। তাহলে এখন আপনারা বুঝতে পারলেন যদি আপনি নতুন করে প্রার্থী বা খুলতে চান, এই ক্ষেত্রে আপনার আসলে করণীয়টা কি? যে সবকিছু বুঝে সেই অনুযায়ী একটা সিদ্ধান্ত নেওয়া। কিন্তু এখন আমি কথা বলব যে ভাইয়াকে প্রশ্নটা করব যে আমরা তো যারা নতুন করে খুলবো আমাদের পিছনের কোনো হিস্টোরি নাই। তারা তো ঠিক আছে বুঝলাম আমরা সতর্ক হয়ে গেলাম। কিন্তু ইতিমধ্যে আমরা যেই মানে যে সমস্যাটার ভিতর আমরা যারা ঢুকে গেছি অলরেডি যে আসলে আমরা এই জিনিসগুলো আগে জানতাম না। আমরা জাস্ট করার প্রয়োজনে করে ফেলছি। কিন্তু এখন আমরা সচেতন হয়ে গেছি। জিনিসগুলো আমরা নতুন করে জানছি। তো এখন এই মুহূর্তে আমরা তো অলরেডি প্রবলেমের ভিতরেই আছি। এই মুহূর্তে আসলে আমরা কি করতে পারি? বা এটা কি আমাদের জন্য এটা কতটা ক্ষতিকর? আমাদের কি ভয় পাওয়াটা কি এটা কি স্বাভাবিক যে আমাদের প্রেমের আটকে যেতে পারে বা আমাদের আমরা একটা ফ্যামিলি দোমান্দা করে রেখেছি, রিকনজেন্ট ফ্যামিলি আনার জন্য দোমান্দা করেছি বা অন্যান্য বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় ইনভলভ আছি। তো ওই কাজগুলোকে কতটুকু ইফেক্ট করে? আচ্ছা, ভালো প্রশ্ন। ব্যাপারটা যেটা হচ্ছে, হ্যাঁ, এটা সত্য, যখন ডেবিট বাড়তে থাকে আমার ভয়ও বাড়তে বাড়তে থাকে। থাকে। জি। এক্সাক্টলি। তবে এখানে ২ রকমের মানুষ আমরা খুঁজে পাই। এটা আমি আমাদের দর্শক ভাইদের জন্য বলছি, আমাদের দেশি ভাইদের জন্য বলছি যে, যারা কাজ করছিলেন এবং একই সাথে পার্টিতেই বা খোলা ছিল, তাদের ক্ষেত্রে আমাদের কিছু কনসিলিয়াস থাকবে। তাদেরকে আমরা আমাদের অফিসে আসতে বলব। তাদের কাজের উপর ভিত্তি করে বালুতাচ্ছিয়নের একটা সুযোগ থাকবে। পেছনের যত ডেবিট থাকে সেগুলোকে ক্যানসেলাচ্ছিয়নের একটা বিষয় থেকে যাবে। এটাকে আমরা বলি লোস গ্রাভিও। তো এটা করা পসিবল যদি সে ওই সময়গুলোতে নির্দিষ্ট সময় কাজ করে থাকে। ওকে? যদি কেউ কাজ না করে থাকে, শুধু পার্টিতে এবার উপর চলছিল তারা, তাদের এই ডেবিট নিয়ে আমাদের পুত্রপ্য, কিছু করার কারণ নেই। তারপর যেটা তুমি বললা, ডেবিট বা থাকা অবস্থাতে পেরমেস রিলেটেড ঝামেলা, কোনো দোমান্দা করা ছিল লাইক cittadinanza, ricongiungimento, আসলে না, না। কারণ এটা un problema civile, una causa civile তো। এক্ষেত্রে তোমার পেরমিশও আটকাবে না। কারণ সে জানে তোমাকে আটকানোর রাস্তা আছে এখানে। অর্থে আর্থিক দণ্ডি দেওয়ার সুযোগ আছে। সুতরাং তারা এই ব্যাপারটাতে তোমাকে এভাবে আটকে দিবে না। হুম? তবে যতই বাড়বে ততই, ওই যে আমি একটা এক্সাম্পল দেই। মনে করো তুমি একটা বড় দিঘিতে বা পুকুরে মাছ যখন ধরতে যাও, জালটা কিভাবে ফেলো? ছড়িয়ে বড় করে বড় ফেলছো না? করে জি। তারপর আস্তে করে কি করো? এটাকে ছোট করে ক্লোজ করে নাও। এভাবে আমরা আটকে যাবো সবাই। আশা করি বুঝতে পেরেছ। জি, জি। ২-১ টা লাফ দিয়ে পার হয়ে যাবে লাকিলি, সে কিন্তু ঠিক পুকুরের মধ্যেই আছে। পরের বার ঠিকই আটকে ফেলা হবে। সো আমরা যারা এরকম ২-১ টা মানুষ লাফ দিয়ে পার হয়ে যাচ্ছি, পার পেয়ে যাচ্ছি, তাদের জন্য বলছি যে পরের বার ঠিকই আবার জাল যখন টানবে আপনিও আটকে যাবেন। সো আমাদের খুবই সতর্কতার সাথে পার্টিতে এবার বিষয়টা দেখা উচিত বলে মনে করছি। ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া। আজকে আমরা অনেক কিছু জানলাম। আর পার্থিতিবা রিলেটেড বিষয়ে আরো অনেক হয়তোবা প্রশ্ন আমাদের আছে এখনো। তো নেক্সট কোনো ভিডিওতে আমরা অবশ্যই এই প্রশ্নগুলো হ্যাঁ, নিয়েও হয়তোবা অবশ্যই, সামনাসামনি আসবো। অবশ্যই, অবশ্যই। থ্যাংক ইউ ভাইয়া।